হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দন আর আপনারা দেখছেন ফ্যাক্টোফোন চ্যানেল। যে ভারতবর্ষকে ব্রিটিশরা তাদের কলোনিয়াল পাওয়ারের অধীনস্থ করে তার প্রায় সর্বস্ব লুট করে কয়েক শতাব্দী পিছিয়ে দিয়েছিল, আজ আমার আপনার সেই ভারতবর্ষ চাঁদ, মঙ্গল ও সূর্যে স্পেসক্রাফট পাঠানোর পর মহাকাশে হিউম্যানয়েড রোবট পাঠাতে চলেছে। গত 23শে অগস্ট চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করার পর 2রা সেপ্টেম্বর ভারত সূর্যযান আদিত্য L1 লঞ্চ করে। নেক্সট স্পেস মিশনে গগনযান স্পেসক্রাফট পাঠাতে চলেছে, যার মধ্যে অ্যাস্ট্রোনট হিসাবে থাকছে বোমমিত্র নামের একটি ফিমেল হিউম্যানয়েড রোবট। কিন্তু মহাকাশ অভিযানের বিষয়ে হঠাৎই কেন ব্রিটিশদের কথা টেনে আনলাম? ইসরোর সাকসেসফুল লুনার মিশনের পর এক ব্রিটিশ নিউজ অ্যাঙ্কর প্যাট্রিক ক্রিস্টি ইন্ডিয়াকে কটাক্ষ করে ভারতবাসীর দারিদ্রতা ও অপুষ্টির কথা টেনে এনেছে এবং ভারতকে একসময় সাহায্য করার জন্য দেওয়া ব্রিটেনের 2.3 বিলিয়ন পাউন্ড ফেরত দেওয়ার কথা বলেছে। With your hand out. India reported that as a rule, if you can afford to fire a rocket at the dark side of the moon, you shouldn't be coming to it. Has 229 million people living in poverty. Why are we paying to help poverty-stricken Indians when their own government won't? আমি তো এটা বুঝতে পারছি না যে পুষ্টিকর খাদ্য না খেতে পাওয়া বা পভার্টি স্ট্রাইকেন হওয়ার সাথে মহাকাশ যাত্রার কী সম্পর্ক। আর এমনিতেই তো ইংরেজরা আমাদের সমস্ত পুষ্টি নিয়ে চলে গেছে। ইউএসএতে নিউ ইয়র্কের রাস্তায় তো হোমলেস পিপল প্রচুর বেশি সংখ্যায় দেখা যায়। তার জন্য নাসা কি স্পেস প্রোগ্রাম বন্ধ করে রেখেছে? কোহিনুরের কথা না হয় বাদই দিলাম, আর যা কিছু সম্পদ ব্রিটিশরা লুট করেছে শুধু সেগুলোরই মূল্য বর্তমানে ইউকের সমগ্র জিডিপির থেকেও প্রায় 15 গুণ বেশি। 1765 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রেট ব্রিটেন ভারতবর্ষ থেকে লুট করেছে প্রায় 45 ট্রিলিয়ন মার্কিন ডলার বা 45 লক্ষ কোটি ডলারের সম্পদ। আর সম্প্রতি 2021-এর রিপোর্ট অনুযায়ী ইউকের জিডিপি মাত্র 3.13 লক্ষ কোটি ইউএস ডলার। এ বিষয়ে ব্রিটিশদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে তারা হাইলি নিউট্রিশাস ফুড কনজিউম করে স্পেস মিশনে কতদূর সাফল্যের ছাপ রাখতে পেরেছে। আর হ্যাঁ, 2016 থেকে 21 পর্যন্ত ইউকে ইন্ডিয়াকে সাহায্যের জন্য স্বেচ্ছায় টাকা দান করেছে, যেটা ফেরত চাওয়াটা একটা অদ্ভুত প্রস্তাব। বাট ইন্ডিয়া থেকে কলোনিয়াল লুটের টাকাটা তারা কবে ফেরত দেবে? চলুন কন্ট্রাডিকশনের কথা ছেড়ে আমাদের আগামী গগনযান মিশন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই গগনযান মিশনটা আসলে কি? বোমমিত্র নামের রোবট পাঠানোর উদ্দেশ্যটাই বা কী? হিউম্যানয়েড রোবট অ্যাকচুয়াল কী ধরনের রোবট? আর এই ব্যাপারে ইসরো কি জানিয়েছে, এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জেনে নেওয়া যাক। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1984 সালের 23 এপ্রিল দুজন রাশিয়ান কসমোনট ইউরি ম্যালিসেভ ও গেনারি স্ত্রেকালোভের সাথে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশ যাত্রা করেছিলেন। রাশিয়ান স্পেসক্রাফট সোয়ুজ T-11-এ একজন অ্যাস্ট্রোনট হিসাবে থাকার সময় তিনি এই গগনযান মিশনের রূপরেখা তৈরি করেছিলেন, যার প্রায় অর্ধ শতাব্দী পরে আজকে ভারত সেই স্পেস ফ্লাইটকে বাস্তবায়িত করতে চলেছে। এটা একটা ইন্ডিয়ান হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম। গগনযান প্রজেক্টের লক্ষ্য হলো 400 কিলোমিটার উচ্চতার কক্ষপথে 7 দিনের স্পেস ফ্লাইটে 3 জন ক্রুকে নিয়ে যাওয়া এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। দলটি তাদের রিটার্ন ল্যান্ডিং হিসাবে ভারত মহাসাগরে অবতরণ করবে। ইসরো বোমমিত্র নামের একটি হিউম্যানয়েড রোবটকে অ্যাস্ট্রোনট হিসাবে এই মিশনে পাঠাচ্ছে। তবে মিশনটি সম্পন্ন করার আগে বেশ কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে হিউম্যান অ্যাকোমোডেশনের মতো সিস্টেম প্রোভাইড করার জন্য। যেমন মহাকাশে ক্রিউ মেম্বারদের জন্য আর্থ লাইক অ্যাটমসফিয়ার প্রোভাইড করার ক্ষেত্রে একটা লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করা, ক্রিউদের জন্য একটি এমার্জেন্সি এক্সিটের পরিকল্পনা করা এবং ক্রিউ ম্যানেজমেন্টের বিষয়ে যেমন ক্রিউ ট্রেনিং, রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন স্পেস বা মহাকাশে পুনর্বাসনের ব্যবস্থা ইত্যাদি। এই স্পেস মিশনের জন্য ভবিষ্যতের সম্ভাব্য ক্রিউ মেম্বার হিসাবে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে 4 জন ফাইটার পাইলটকে সিলেক্ট করা হয়েছে এবং তারা রাশিয়ায় প্রাইমারি ট্রেনিং কমপ্লিট করে এসেছে। এই ক্রিউড অরবিটাল স্পেসক্রাফটটির 5.3 মেট্রিক টন ওজনের একটি ক্যাপসুলকে 400 কিলোমিটার অল্টিটিউডে বয়ে নিয়ে যাবে LVN-3 রকেট। এটা অরিজিনালি লঞ্চ হওয়ার কথা ছিল 2021 সালের ডিসেম্বর মাসে। 2014 সালের 13ই ফেব্রুয়ারি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হাল এই ক্রিউড মডিউলটির একটি বয়লার প্লেট প্রোটোটাইপ তৈরি করে ইসরোর কাছে হ্যান্ডওভার করে। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টারে হাল দ্বারা ম্যানুফ্যাকচার করা সেই মডিউলটিতে নেসেসারি লাইফ সাপোর্ট, নেভিগেশন, গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেম ইকুইপ করা হয়। আচ্ছা, বয়লার প্লেট স্পেসক্রাফট হচ্ছে একটা নন ফাংশনাল ক্রাফট বা পেলোড, যা স্পেসক্রাফটের মৌলিক আকার, লোড, কন্ট্রোল এবং বিশেষত ল্যান্ডিংয়ের সময় ক্রিউ মেম্বারদের সেফ রাখতে ব্যবহার করা হয়ে থাকে।
মূল স্পেসক্রাফটের তুলনায় এর ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কম। মেনলি বয়লার প্লেট ব্যবহার করা হয় হিউম্যান ক্রিউড স্পেস মিশনগুলোতে। 1960-এর দশকের গোড়ার দিকে নাসা ম্যাক্সিমাম স্পেস মিশনে বয়লার প্লেট ইউজ করেছে। যেমন স্যাটার্ন 1 রকেটে অ্যাপোলো বয়লার প্লেট স্পেসক্রাফট ব্যবহার করেছিল। 2014 সালের 18ই ডিসেম্বর গগনযানের আনক্রিউড মডিউলটিকে এক্সপেরিমেন্টাল ফ্লাইটের জন্য লঞ্চ করানো হয়েছিল। 2020 সালের 30শে জুন কোভিড-19 প্যান্ডেমিকের জন্য ক্রিউড মিশনটিকে ডিলেড করানো হয় এবং পরে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ অ্যানাউন্স করেন যে গগনযান ক্রিউড মিশন আগামী 2024-এর মাঝামাঝি সময়ে লঞ্চ করানো হবে এবং তার আগে এই অক্টোবর মাসের শেষ দিকে এটি ট্রায়ালও লঞ্চ করা হতে পারে। এবার আসুন হিউম্যানয়েড রোবটের ব্যাপারটা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম স্ট্যাটিক্যালি বা স্থিতিশীল এবং ডায়নামিক্যালি ব্যালেন্সড রোবট বা ওয়াবট তৈরি করার পায়োনিয়ার হলেন জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটির সায়েন্টিস্ট ইচিরো কাতো। এই রোবটগুলি হিউম্যান শেপড, এমনকি এগুলির স্কিন অ্যান্ড আইসও আছে, বাট নট ফ্লেশ অর বোনস। হুবহু মানবাকৃতির মতো বলে এগুলোকে হিউম্যানয়েড রোবট বলা হয়। এতে এমনকি হিউম্যান লাইক বিহেভিয়ার প্রোগ্রাম করা আছে। এগুলো মূলত রিসার্চ ও ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হতো, কিন্তু বর্তমানে মিলিটারি অ্যাপ্লিকেশনস এবং এন্টারটেনমেন্ট পারপাসেও এগুলো ব্যবহৃত হচ্ছে। হিউম্যানয়েড রোবট ছাড়াও আরও কয়েক প্রকারের প্রোগ্রামড রোবট ক্রিয়েট করা হয়েছে, যেমন অ্যাভিয়ান, পিসচাইন অ্যান্ড অ্যাম্ফিবিয়ান, রেপটিলিয়ান এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল রোবটস। এখন দেখে নিই গগনযান মিশনে বোমমিত্র নামের ফিমেল হিউম্যানয়েড রোবট পাঠানোর উদ্দেশ্যটা আসলে কী। 2021 সালে অ্যারেঞ্জ করা হিউম্যান স্পেস ফ্লাইট অ্যান্ড এক্সপ্লোরেশন প্রেজেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড ফিউচার ট্রেন্ডস প্রোগ্রামটির উদ্বোধনী সেশনে ফিমেল হিউম্যানয়েড রোবট বোমমিত্র ছিল অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু। সংস্কৃত শব্দ বোমমিত্রর বোম অর্থাৎ স্পেস এবং মিত্র অর্থাৎ ফ্রেন্ডের সংমিশ্রণ। এই রোবটটির লোয়ার পার্ট রাখা হয়নি, শুধুমাত্র আপার পোর্শন রয়েছে, কিন্তু এটা ফরওয়ার্ড এবং বোথ সাইড বেন্ড হতে সক্ষম, তাই এটাকে হাফ হিউম্যানয়েড বলে ক্লাসিফাইড করা হয়েছে। এটির অনেকগুলো স্কিল রয়েছে। এমার্জেন্সি অ্যালার্ট ও লাইফ সাপোর্ট সিস্টেম প্রোভাইড করা থেকে শুরু করে একটা সুইচ প্যানেল কন্ট্রোল করা এবং মডিউল প্যারামিটার্স মনিটরিং করার মতো ক্যাপাবিলিটিস রয়েছে। এছাড়াও রোবটটি হিউম্যান আইডেন্টিফাই করতে পারে, ইনকোয়ারিজে রেসপন্স করার জন্য ইনফরমেশান প্রোভাইড করে এবং পরিস্থিতি অনুযায়ী মানুষের মতো লাইফ সাপোর্ট সিস্টেমকে ম্যানিপুলেট করতেও সক্ষম। ইসরোর ওয়েবসাইট অনুযায়ী গগনযান মিশনের প্রাক মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। ফ্লাইট অফ দ্য টেস্ট ভেহিকল বা টিভি এবং ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট বা আইএডিটির মতো ভেরিয়াস টেকনিক্যাল প্রিপারেশনের মধ্যে দিয়ে এনশিওর করা হচ্ছে মিশনের খুঁটিনাটি বিষয়গুলিকে। রিসেন্ট রিপোর্টসে প্রকাশিত ইসরোর পরিকল্পনা অনুযায়ী হিউম্যান স্পেস ফ্লাইটের আগে এই আনক্রিউড মিশনটি সিস্টেমের সেফটি এবং রিলায়েবিলিটির বিষয়ে একটা ডেমনস্ট্রেশন মিশন হতে চলেছে। ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট মিশনে কোঅপারেশনের জন্য ফ্রান্স চুক্তি স্বাক্ষর করেছে, কারণ স্পেস মেডিসিনের জন্য ফ্রান্সের ওয়েল এস্টাবলিশড মেকানিজম রয়েছে। এছাড়াও সিএনইএস-এর অন্তর্ভুক্ত ফ্রান্সের মেডেস নামের একটি স্পেস ক্লিনিক আছে, যেখানে স্পেস সার্জনরা আন্ডার ট্রেনিংয়ে রয়েছে। মঙ্গলযান, চন্দ্রযান ও সূর্যযানের পর গগনযান মিশনের সফলতা ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট মিশনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।